গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 29 মে শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানালো রাজস্থান হজ কল্যাণ সমিতি। রাজস্থান হজ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বৃহস্পতিবার ঈদের দিন গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। সোসাইটির সাধারণ সম্পাদক শেখ হাজি নিজামুদ্দিন বলেন, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। কুরআনের ভ্রাতৃত্ব ও ভালোবাসার উপর জোর দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা চাই গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক, যাতে সারা দেশে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে যায়। উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষা মেঘেরি বিলে ফের উচ্ছেদের প্রস্তুতি। অসম নাগাল্যান্ড সীমান্তের স্পর্শকাতর মেরাপানি এলাকার মেঘেরি বিলে ফের উচ্ছেদ অভিযান চালানো হতে পারে, এমন আশঙ্কায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃহস্পতিবার হঠাৎ করেই মেঘেরি বিল পরিদর্শনে পৌঁছান অসম সরকারের বন বিভাগের বিশেষ মুখ্য সচিব এম.কে. যাদব। তার সঙ্গে ছিলেন গোলাঘাটের জেলা কমিশনার পূবালী গুহাই, বন বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, অসম পুলিশ এবং সিআরপিএফের আধিকারিকরা। প্রশাসনের এই উচ্চ পর্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে উচ্ছেদ হওয়া পরিবারগুলির মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গত বছর এই সীমান্তবর্তী এলাকায় বড়সড় উচ্ছেদ অভিযান চালিয়েছিল প্রশাসন। বনভূমি দখলমুক্ত করতে পরিচালিত ওই অভিযানে বহু পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে গোটা রাজ্যে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি হয়। এরপর থেকেই প্রশাসন এলাকাটির উপর কড়া নজরদারি বজায় রেখেছে। বৃহস্পতিবারের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল উচ্ছেদের পর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা। বিশেষ করে উচ্ছেদ হওয়া পরিবারগুলি পুনরায় এলাকায় ফিরে এসেছে কিনা, নতুন করে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চলছে কিনা, কিংবা কোনো অবৈধ দখলদারি শুরু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনিক দলটি মেঘেরি বিলের বিভিন্ন অংশ ঘুরে দেখে। সুদকে হারাম বলে ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ নহেরা শেখের। ধর্মের নামে প্রতারণা এ দেশে নতুন নয়। সেই দোষে অভিযুক্ত হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেন হীরা গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা নহেরা শেখ। গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শরীয়ত আইনের দোহাই দিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে ৩,০০০ কোটি টাকার বিশাল জালিয়াতি করার অভিযোগ নহেরার বিরুদ্ধে। গত ১ মাস পলাতক থাকলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি। কিভাবে এত বড় জালিয়াতি করলেন নহেরা? শরীয়ত আইন অনুযায়ী সুদ নেওয়া বা সুদ দেওয়া হারাম। এই ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক মুসলমান ব্যাংকে টাকা রাখা এড়িয়ে চলেন। নহেরা এই সুযোগ কাজে লাগিয়ে কৌশলের সঙ্গে একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করেন। এর জন্য তিনি হীরা গ্রুপ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। বিশেষভাবে মুসলমানদের লক্ষ্যবস্তু বানান। সূত্রের খবর, এই কেলেঙ্কারিতে ১.৭৫ লক্ষ বিনিয়োগকারী প্রায় ৩,০০০ কোটি টাকা হারিয়েছেন। পঞ্জি পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই পদ্ধতিতে শুরুর দিকে পুরনো বিনিয়োগকারীর টাকা নতুন বিনিয়োগকারীকে দিয়ে লোভ বাড়ানো হয়। নতুন বিনিয়োগকারী ভাবেন তার টাকাই বুঝি বাড়ছে, যদিও একসময় সর্বহারা হতে হয় তাকে। রাজ্য সরকার ও শিক্ষক সংগঠনগুলির পুনর্বিবেচনার আর্জি খারিজ করে টেটে মামলায় ঐতিহাসিক ও চূড়ান্ত রায়দান করল দেশের শীর্ষ আদালত। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের চাকরি টিকিয়ে রাখার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজের আগের কড়া অবস্থানই বজায় রাখল। বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের স্পষ্ট এবং চূড়ান্ত রায়, রাজ্যের কর্মরত শিক্ষকদের টেট বা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা পাশ করতেই হবে। তবে আদালতের এই নতুন নির্দেশে শিক্ষকদের কিছুটা স্বস্তি দিয়ে পরীক্ষা পাশ করার সময়সীমা সামান্য বাড়ানো হয়েছে। বাড়ল সময়সীমা, তবে কাটল না চাকরি হারানোর হাড়া।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বে দেওয়া মূল রায়ের সময়সীমা থেকে আরও 1 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাকে আগামী 31 আগস্ট 2028 সালের মধ্যে অবশ্য টেটে পরীক্ষা পাশ করতে হবে। আদালতের এই রায়ের ফলে শিক্ষকদের হাতে প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা বাড়তি সময় মিললেও সামগ্রিকভাবে এটি কর্মরত শিক্ষকদের জন্য খুব একটা ভালো খবর নয় বলেই মনে করছে শিক্ষামহল। এর আগে এই সংক্রান্ত মূল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেটে পাশ করতে হবে। আদালত নির্দেশ দিয়েছিল যারা এখনও টেটে উত্তীর্ণ নন তাদের পরবর্তী 2 বছরের মধ্যে এই পরীক্ষায় পাশ করতে হবে। যদি কোনো শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে এই পরীক্ষা পাশ করতে না পারে তবে তাকে হয় চাকরি ছেড়ে দিতে হবে নয়তো সমস্ত চূড়ান্ত সুযোগ সুবিধা গ্রহণ করে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। নারীর সর্বাধিক মর্যাদা তাই ইউসিসির বাইরে উপজাতিরা, বিল নিয়ে বিতর্কের মাঝে স্পষ্ট বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। প্রাচীন সময় থেকে পার্বত্য উপজাতি সম্প্রদায়ের সমাজে নারীদের অধিকার, মর্যাদা এবং সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির আওতার বাইরে রাখা হয়েছে তফসিলি উপজাতিদের। বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার অসম বিধানসভায় দ্য ইউনিফর্ম সিভিল কোড অসম বিল 2026 বা সম অধিকার আইন পাশ হওয়ার পর থেকেই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে কেন তফসিলি উপজাতিদের এই আইনের বাইরে রাখা হয়েছে তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলে তারই জবাবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন বক্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেন, প্রাচীন সময় থেকে আমাদের পার্বত্য উপজাতি সমাজ নিজেদের স্বতন্ত্র পরম্পরা, বিশ্বাস, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধকে যত্ন সহকারে রক্ষা করে আসছে। এই সুদৃঢ় সামাজিক ব্যবস্থার কেন্দ্রে সবসময়ই নারীশক্তি মর্যাদা, নেতৃত্ব এবং সম্মানের আসনে অধিষ্ঠিত থাকছে। তিনি আরও বলেন, পরম্পরাগত অধিকার নিয়ন্ত্রণ, সামাজিক কাঠামো এবং নিজস্ব বিচার ব্যবস্থা এইসব দিক থেকেই অসমের পার্বত্য উপজাতি সমাজ আমাদের সকলের জন্য এক অনুকরণীয় উদাহরণ। ইউসিসির আওতার বাইরে রেখে তাদের সংস্কৃতি সক্রিয়তাকে সম্মান জানানো আমাদের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর দাবি, বহু আগেই পার্বত্য উপজাতি সমাজ নিজেদের প্রথাগত আইন ও সামাজিক নিয়মের মাধ্যমে নারী সুরক্ষা, বিবাহ ব্যবস্থা এবং পারিবারিক অধিকারের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে আসছে। আইপিএল ক্রিকেটকে কেন্দ্র করে অসম জুড়ে গড়ে ওঠা বিশাল অবৈধ ব্যাটিং চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। গুয়াহাটি, তিনসুকিয়া এবং দিল্লিতে একযোগে অভিযান চালিয়ে নগদ 13 লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং 3টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে এসেছে এই ব্যাটিং চক্রের শিকড় শুধু গুয়াহাটি বা তিনসুকিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং ডিব্রুগড়, শিলচর, গুজরাট, নগাঁও, ধুবড়ী, শ্রীভূমি, লক্ষিমপুর ও কাছাড় সহ রাজ্যের একাধিক জেলায় এর সক্রিয় নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির ক্রাইম বেঞ্চ থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এই মামলা দীপেশ বাজরিয়া, রনক রাজরিয়া, রাজেশ জৈন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অসম গেম ও ব্যাটিং আইন 1970-এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়। পরে তিনসুকিয়া থানায় বিকাশ বেরিয়া, নিতিন বেরিয়া, সুপ্রীত বিশ্বাস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু হয়। তদন্তে ধীরে ধীরে সামনে আসে রাজ্য জুড়ে বিস্তৃত একটি আন্তঃজেলা ব্যাটিং সিন্ডিকেটের চিত্র। উত্তরপ্রদেশের হামিরপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত 6 জন শ্রমিকের। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির সময় মুরাকন্দর ও কান্দর গ্রামের সংযোগকারী বেতয়া নদীর উপর তৈরি হতে থাকা একটি নির্মীয়মান সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
এই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষায় চরম গাফলতির অভিযোগ তুলেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাতে 2টা নাগাদ এলাকায় প্রবল ঝড় শুরু হয়। সেই সময় সেতুর একটি অংশের নিচে ঘুমাচ্ছিলেন নির্মাণকর্মীরা। হঠাৎই লোহার পিলার ও সেতুর কাঠামোর একাংশ ভেঙে পড়ে তাদের উপর। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।